ওকে। আমরা সার্কিটের গুলির গঠন, কার্যপ্রক্রিয়া, দ্যাট ইজ কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলি পড়েছি আমাদের। এবার হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড, এটার ফিগারটা আমরা দেখেছি। একটু জাস্ট কনস্ট্রাকশন নিয়ে কথা এবং জিনিসটা আসলে কি আমাদের এটার আগের ক্লাসে আর কি আমরা এটার ইন্টারনাল ডায়াগ্রামটা দেখেছি। আজকে আমরা এটার কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বো। সো সালফার হেক্সাফ্লোরাইড, দ্যাট ইজ SF6 নামে বেশি পরিচিত, is used as the arc quenching medium. এইটার একটা সুবিধা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ গ্যাস। এই যে গ্যাসটা যে ইউজ করা হয় এটা হলো ইলেকট্রোনেগেটিভ গ্যাস and has a strong tendency to absorb the electron. This is important. যখন কোথাও হাই কারেন্টে এইটা ব্রেক হয় তখন কিন্তু কারেন্টটার সঙ্গে সঙ্গে বন্ধ হয় না। আমরা এটা জানি যে কারণ কারেন্ট ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রন। অল্প কারেন্ট হলে এটা কন্ট্যাক্টের সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে যায়। ইউ ক্যান অ্যাকচুয়ালি কম্পেয়ার ইট উইথ ওয়াটার ফ্লো ইনসাইড এ পাইপ। যদি অল্প পানির ফ্লো হয় এবং এটা যদি ক্যাপিলারি টিউব হয়, তুমি জাস্ট হাত দিয়ে এটা এভাবে চেপে রাখতে পারবে। তারপরে যদি আর একটু বড় হয় এবং 1 ইঞ্চি প্লাস্টিকের যদি পাইপ হয় যেটা ফ্লেক্সিবল, সেটাও কিন্তু হাতের মুঠি দিয়ে, প্রথমটা কিন্তু হাতের আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখা যাবে, হাতের মুঠি দিয়ে পারা যাবে। আরো একটু বড় পাইপ হলে সেটার উপর উঠে পা দিয়ে চেপে ধরলে পারা যাবে, কিন্তু আরো বড় পাইপ হলে এইটা কোনোভাবেই কোনো মানুষের পক্ষে হাত পা দিয়ে করা সম্ভব হবে না। কিন্তু ওখানে যদি বাল্ব এবং ইয়ে থাকে, যে গেট থাকে, বাল্ব এবং গেট থাকলে এটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাটা কিন্তু বন্ধ করে দেওয়া যায়। তো ওয়াই নট সেম ফর কারেন্ট ফ্লো? কারেন্ট যদি অল্প হয় জাস্ট কন্ট্যাক্টটা খুলে দিলাম, এটা বন্ধ হয়ে গেল, বিকজ কারেন্ট ওই দিক থেকে ফ্লো হওয়ার জন্য অত তাগাদা নেই, সামান্য কারেন্ট যাচ্ছে তো। কিন্তু ইলেকট্রনের ফ্লো যদি অনেক বেশি থাকে তাহলে এটাকে খোলার পরও এটা কিন্তু বন্ধ হবে না। বিশাল যে ফ্লোটা যাচ্ছে সেইটা বন্ধ হতে সময় লাগবে, বিকজ ওই চার্জটা যাবে কোথায়। এখন আমরা যে বলি আর্সকুয়েন্সিং মিডিয়া, এই মিডিয়াটার কাজ হচ্ছে ওই চার্জকে, চার্জের ফ্রি কারেন্ট না, ইলেকট্রন তো একটা চার্জ, নেগেটিভ চার্জ, এইটা কোনোভাবে সেটাকে ওখান থেকে সরিয়ে ফেলা। তো আমরা অনেকগুলি ব্রেকার এখানে পড়েছি, আমাদের ছোট ছোট ব্রেকার পড়ে তো লাভ নেই। আমরা যে জানি যে MCB, MCC, ওগুলি নিয়ে তো আমরা জাস্ট ওগুলি শিখেছি যে এরকম আছে, ক্লাসিফিকেশন দেখেছি, ফিগার দেখেছি, কিন্তু আমাদের কার্যপ্রণালী, বিশেষ করে পাওয়ার সিস্টেম প্রোটেকশনে তো ওটা ইউজ করা হয় না। ওটা হচ্ছে হাউস হোল্ড বা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। তা হাউস হোল্ডে আমরা এত বেশি কারেন্ট ইউজ করি না। এখন পাওয়ার সিস্টেমে তো আমাদের অনেক বেশি কারেন্ট, সেই জন্য এই মেকানিজমটা বোঝা দরকার যে যখন আবার এরকম করে বিশাল পরিমাণের একটা কারেন্টকে আমি ব্রেক করতেছি কন্ট্যাক্ট খুলে নিয়ে, তখন সেই কারেন্টের যে হিউজ পরিমাণ চার্জ, এটা ওখান থেকে এয়ার ব্লাস্টের ক্ষেত্রে কি করেছিলাম মনে আছে কিনা, যে এয়ার ব্লাস্টের ক্ষেত্রে ওখান থেকে একটা কম্প্রেসর ছিল, সেটার কাজ হচ্ছে ব্লো করা। মানে ওখানে হাই প্রেশারের বাতাস জমিয়ে রেখে যখন এই জিনিসটা হয় তখন এয়ার একটা চাপ দিয়ে, অর্থাৎ বাল্ব খুলে দিয়ে ওখান থেকে হাই প্রেশারের বাতাস রিলিজ করে দেয়, আর যে চেম্বারের মধ্যে আর্ক হচ্ছিল সেখান থেকে ওগুলি সব বেরিয়ে যায়। বেরিয়ে যায় কোথায়? এটা কিন্তু বলা আছে যে পাশে অ্যাটমসফিয়ারে এটা ছড়িয়ে পড়ে। কাজেই কিছু জিনিস তখন অ্যাটমসফিয়ারে ডিসচার্জ হয়ে যায়। আর এই হেক্সাফ্লোরাইড যেটা, এটা কিন্তু অ্যাটমসফিয়ারে ডিসচার্জ হলে অসুবিধা, এটা খুবই অসুবিধা, সেটা আমরা কিছুটা আলাপ করেছি। বাকিটা দেখি এর কিন্তু এরকম
করার দরকার নেই, ব্লো করে মিক্স করে ফেলে দেওয়ার দরকার নেই, কিন্তু ব্লো ঠিক মানে এটা ফ্লো হয়। তো সেটা আমরা ধীরে ধীরে আসতেছি যে এর কিন্তু একটা এক্সট্রা গুণ আছে, সেটা হচ্ছে যে এ ইলেকট্রোনেগেটিভ। এই কথার মানে কিন্তু ভুলেও এটা বুঝো না যে এ নেগেটিভ চার্জ তৈরি করে। নেগেটিভ মানে নেগেটিভ চার্জ তৈরি করে তা নয়, কি না তা। এখানে ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ যে মানে ইলেকট্রো নিউট্রাল বললেই ভালো হইতো। মানে হচ্ছে যে চার্জ গুলিকে সে অ্যাবজর্ব করে খেয়ে ফেলে, কিন্তু নিজে আধারিত হয় না, মানে নিজে চার্জ হয় না। ইলেকট্রোনেগেটিভ বলতে যদি নেগেটিভ চার্জ হয়ে যায় তাহলে কিন্তু আমরা অসুবিধা আছে। ওকে, সেজন্য পরে বলা হচ্ছে স্ট্রং টেন্ডেন্সি টু অ্যাবজর্ব ফ্রি ইলেকট্রন। ইলেকট্রনটা সে অ্যাবজর্ব করে ফেলে, কিন্তু অ্যাবজর্ব করে নিয়ে সে নিজে কিন্তু নেগেটিভ চার্জে চার্জিত হয় না। সেজন্য ইলেকট্রন নেগেটিভ কথার মধ্যে যে নেগেটিভ আছে ওইটাকে নিউট্রাল বললেই ভালো হয়। মানে আর্থের মতো, আর্থ যেমন পজিটিভ চার্জও নেয়, নেগেটিভ চার্জ নেয়, নিজে কিন্তু তার জিরো চার্জ থেকে সে কিন্তু চার্জ দিতে হয় না। হ্যাঁ, আর্থ কিন্তু ওভাবে চার্জ দিতে হয় না, মানে তার কিন্তু পোলারিটি চেঞ্জ হয় না, সে সবসময় আচ্ছা ইয়েই থাকে, পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক সবকিছু খেয়ে ফেলে। তো এখানে সেরকম। ওকে, দ্য কন্ট্যাক্ট অফ দ্য ব্রেকার আর ওপেন, আমি ছবি আগের দিন দেখিয়েছি, একটু পরেই দেখাবো আবার। তো এখন এই অপারেশনটা বুঝে নিই। দ্য কন্ট্যাক্ট অফ ব্রেকার আর ওপেন, হাই প্রেসার ফ্লো অফ SF6 গ্যাস হচ্ছে এয়ার ব্লাস্টে এই ফ্লোটা হয় ওপেনে। এখানে এটা কিন্তু হবে একটা চেম্বারের মধ্যে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখানে কিন্তু এই যে হাই প্রেসার আছে এবং SF6 এর ফ্লো হবে আর stack between them. The conducting free electron in the arc are rapidly captured by the gas to form relatively immobile negative ions. Immobile মানে কি? রিলেটিভলি কিন্তু বলা হচ্ছে, তার মানে ওই গ্যাসের মধ্যে এই ইলেকট্রন যাবে, কিন্তু সে ওইটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেরকম থাকে, মানে নড়াচড়া করবে না, ওটার মধ্যে ঢুকে যে অ্যাবজর্ব হয়ে যাবে। ওখানে যে যদি সে আবার চলাচল করতো তাইলে কিন্তু এটার ইনসুলেটিং প্রপার্টি শেষ, এই গ্যাসের মধ্যে ইনসুলেশন প্রপার্টি থাকবে না। এটা হচ্ছে, আমি একটুখানি যদি এঁকে দেখাই, কোন একটা ইনসুলেশনের সবচেয়ে বড় প্রপার্টি কি, আমি এরকম একটা বস্তু আমি এখানে নিলাম। এখন যদি আমি এখান দিয়ে চার্জ দেই, সেই চার্জটা যদি এই পুরো বডিটা ওভারকাম করে এই দিকে চলে আসে, তাহলে আমি এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো পাবো, অফকোর্স পাবো, এদিক থেকে আরেক দিকে চলে গেল। এই গ্যাসটাতে বলা হচ্ছে, গ্যাস তো এরকম শেপ থাকে না, বাট আমরা একটা কন্টেইনার দিলে ওখানে চেম্বার আছে, সেই গ্যাসের মধ্যে এটা থাকে। এবার এখানে যদি আর্কিং হয় এই চেম্বারের মধ্যে, তাহলে এই আর্ক থেকে যে চার্জটা আসে ইজ ফ্লো অফ ইলেকট্রন, এটার মধ্যে এমনি জমে যাবে, মানে অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু এখানে থাকবে। এই জন্য বলছি যে স্ট্যাটিক এর মতো, মানে এই চার্জগুলি অবশ্যই এটার মধ্যে আছে, বাট দ্য বডি অফ দিস গ্যাস ইজ নট চার্জড। সেটাই এখানে বলছে, ও ওখানে পড়ে আছে এবং মানে এগুলি নড়াচড়া করে, এগুলি কিন্তু নড়াচড়া শুরু করলেই কিন্তু এই ইনসুলেশন ব্রেকডাউন হবে, ইনসুলেশনের মধ্যে কারেন্ট পাস হবে। সো এটা হচ্ছে এটার একটা প্রপার্টি এই গ্যাসটার। ওকে, this loss of conducting electron in the arc quickly build up the enough insulation exchange the arc, মানে এই যে গ্যাসের মধ্যে যে ধরা পড়ে গেছে নড়াচড়া করে না, এই জন্যই ওখানে ইনসুলেশন বেড়ে যায়। ইনসুলেশন ওখান থেকে কিন্তু নড়াচড়া করলে কিন্তু আমরা যখনই যে ইনসুলেটরের মধ্যে কিন্তু চার্জে নড়াচড়া করার সুযোগ, কিন্তু মানে ফ্লো করার সুযোগ পেলে কিন্তু সেই ইনসুলেশন আর ইনসুলেশন প্রপার্টি থাকলো না, সেটা কিন্তু শেষ। তো এটা গ্যাস, এটার কিন্তু পার্টিকেল ইজিলি চলাচল করতে পারে, কিন্তু তাহলেও এখানে চার্জ পার্টিকেল আর নড়াচড়া করতে
এবার ঠিক আছে? হ্যালো, তোমরা কি লিভ করে ঢুকেছো নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। ওকে, কিন্তু সবাই কি ঢুকেছে এত তাড়াতাড়ি? তো আমি কাউকে তো জিরো হতে দেখলাম না। মানে হচ্ছে তোমার সমস্যা ছিল, কারণ সবগুলি তো লিভ করেনি। আচ্ছা, যা হোক, শুনতে পারলেই হইলো। অন্যরা কি করতেছে আল্লাহ জানে। না স্যার, শোনা যাচ্ছিল না ঠিক স্যার, আছে, আমি কিছুই দুই দেখাও জায়গায় যাচ্ছিল মেসেজ না। দিয়েছি, কিন্তু এখন যাচ্ছে কি? এখন দেখতে পাচ্ছো? জি স্যার, এখন ঠিক আছে। জি স্যার, এখন দেখতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আমি তো এমন একটা অবস্থা। ওকে, ঠিক আছে। এইখানে একটা, আচ্ছা, আবার মনে হয় স্লাইড তো তোমাদের দিয়ে দিব, আমি বরং ওই ছবিটাই যে বোঝানো শুরু করি। এই লাইনটা খেয়াল করো, কোটেড উইথ কপার ট্যাংস্টেড আর্ক রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল। এই টার্মটা কিন্তু এর আগে আসেনি, যে আমরা ব্রেকার গুলি পড়েছি, এরকম জিনিস ওখানে আসেনি। and the SF6 is costly. It is reconditioned and reclaimed by suitable auxiliary system after each operation of the breaker. আচ্ছা, এইখানে তোমার হচ্ছে নর্মাল অবস্থায় এর হচ্ছে ব্রেকিং, মানে ওই গ্যাসের মধ্যে প্রেসার থাকে হচ্ছে 2.8 কিলোমিটার পার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। নর্মাল অবস্থা, নর্মাল মানে কি, যখন ওই যে তোমার হচ্ছে চেম্বারটা খুলে না, রিজার্ভার থেকে গ্যাস আসে না। আর উইথ ওপেনিং অফ দ্য ভালভ, ভালভ খোলার সাথে সাথে এর দেখো প্রেসার কত বেড়ে যায়। আহ, তোমার আহ এইটা 2.8, দেখো এটা হয়ে যায় তোমার এত, প্রায় হচ্ছে 5 গুণ মনে হয় নাকি? হ্যাঁ, দেখো 5 গুণ বেড়ে যায় ওই বাল্ব খোলার সাথে সাথে, 5 গুণ প্রেসার বেড়ে যায়। এবং এই অবস্থায় তোমার হচ্ছে গিয়ে ওই আর্ক নিভে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়, কারণ 5 গুণ তাড়াতাড়ি হবে প্রেসার, হাই প্রেসারের মধ্যে সে ওই তোমার আরো চলাচল করতে পারে না। আহ এবার এই জায়গাটায় আসো, এই যে ওখানে যে ডেসক্রিপশন দিয়েছি সে একটা একটা করে আসো। প্রথমে দেখো, দিস ইজ একটা ফিক্সড কন্ট্যাক্ট। এই যে এই বাম দিকেরটা হলো ফিক্সড কন্ট্যাক্ট, ওর মাথায় একটা আর, ভিতরে একটা আর হর্ন লাগানো আছে। উল্টা দিকে হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। আগের দিন কিন্তু এটা দেখিয়ে দিয়েছি, কিন্তু কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ার পরে এটা আবার দেখো, এখন তোমার অনেক বোধগম্য হবে জিনিসটা, যে দিস ইজ মুভিং কন্ট্যাক্ট আর ফিক্সড কন্ট্যাক্ট। তার মানে কি, এটা হচ্ছে লাইনটা ওয়ান থাকা অবস্থায় এটার ভিতরে ঢোকানো ছিল, এবং এই কন্ট্যাক্টে যে এখানে যে এটার সাথে লাগানো ছিল, মুভিং আর ফিক্সড কন্ট্যাক্ট একসাথে ছিল। আর এই অংশটা হচ্ছে আর্ক চেম্বার, মানে হচ্ছে যে খুলে ফেললে যেখানে আর্কিং তৈরি হয়। আর এটা তো কন্ট্যাক্ট বলতে মুভিং এবং ফিক্স দুটাই বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা আর্ক হর্ন আছে। আর এই দিকে হচ্ছে তোমার SF6 এর বাল্ব আছে, এবং বারের পাশে যে রিজার্ভার আছে, রিজার্ভারটা এখানে দেখানো হয়নি, বাল্বটাও দেখানো হয়নি, তবে আর্ক চেম্বার দেখানো আছে। এর থেকে তুমি বুঝে নাও যে এই দিকের বাল্ব খুলে রিজার্ভার থেকে গ্যাস এটার মধ্যে ঢুকে যায়। তো নর্মাল অবস্থায় এখানে থাকে, যেটা চলাচলতি নাই, তার প্রেসার হচ্ছে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। যখন বাল্ব খুলে যায় তখন এটার থেকে অনেক বেশি প্রেসারের গ্যাস এখানে ঢুকে যায়। ওইটা কিন্তু 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এবং এই কারণে যখন, তার মানে যখন নর্মাল গ্যাস বলতেছি তখন কিন্তু এটা কিন্তু নর্মাল গ্যাস না, সরি, নর্মাল প্রেসারের গ্যাস। নর্মাল গ্যাস বলতে আবার ভাবলা যে SF6 না অন্য কিছু থাকে কিনা, নো, ইট ইজ অলসো SF6 গ্যাস। কিন্তু যখন কন্ট্যাক্ট লাগানো থাকে তখন এই কন্ট্যাক্টটা যার মধ্যে আছে ওই জায়গাটার একটা গ্যাস থাকে, ওইটাই হচ্ছে নর্মাল প্রেসারের গ্যাস। কিন্তু যখন এটা আর্কটা খুলে যায় তখন বাল্ব খুলে দিয়ে এটার মধ্যে ওই এয়ার ব্লাস্টের মতো, কিন্তু এয়ার ব্লাস্টের ফারাক হচ্ছে এরকম কোনো চেম্বার থাকে না, অ্যাটমসফিয়ারে বেরিয়ে যায়। আর এখানে হচ্ছে এটা
চেম্বার করা থাকে। শেষে একটা লাইন ছিল, দেখো যে এই গ্যাস হচ্ছে রিকন্ডিশন এবং রিক্লেম করা হয় এবং অনেক অ্যাক্সেসরিজ লাগে। এই কথাটার মানে হচ্ছে এরপরে এই চেম্বার থেকে এই গ্যাসটা বের করে নিয়ে যাওয়া হয়। বের করে নিয়ে সেটা আসলে বের করে মানুষে বের করে না, ওটা অটোমেটিক পাত আছে, সেই পাত দিয়ে এই গ্যাসটাকে ট্রিটমেন্ট করে আবার হচ্ছে গিয়ে রিজার্ভয়ারে ঢোকানো দেওয়া হয়। যে ক্লোজ সার্কিট, গ্যাস সার্কিট, গ্যাসটা ঘুরে আবার আহ তোমার হচ্ছে রিসাইকেল হয়ে কন্ট্রাক্ট দুটা যে মেটাল কি হলো আজকে? আচ্ছা, এই যে দুটো তিনটা ডেসক্রিপশন আছে দেখো SF6 এর, এখানে আমি যে কথাগুলি বলেছি আরেকবার খুব সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এইটা চার্জকে অ্যাবজর্ব করে ফেলে এবং নিজে চার্জিত হয় না SF6 গ্যাসটা। তো তোমার ওই যেখানে নর্মালি কন্ট্যাক্টটা খুলে ওটার নাম হচ্ছে আর্ক ইন্টারাপশন চেম্বার, আরেকটা আছে এর বাইরে গ্যাস রিজার্ভয়ার, আরেকটা হচ্ছে গ্যাস রিজার্ভয়ার থেকে বাল্ব মেকানিজমের মাধ্যমে বাল্ব খুলে দিলে ভেতরে গ্যাসটা চলে আসে কোথায়, যেখানে কন্ট্যাক্ট দুইটা আছে। আর এটার মধ্যে দিয়ে একটা হচ্ছে ওই আর্ক পাস করার পাত আছে, সেটা ছবিতে দেখাবো আর কি। আর এইটার কন্ট্যাক্ট গুলি এবং ওখানে একটা আর্ক হর্ন আছে, ওইটার মাথাগুলি কপার টাংস্টেন ম্যাটেরিয়াল দিয়ে ওটাকে কোট করা থাকে যাতে এগুলি ভ্যাপোরাইজ না হয়ে যায়। আর SF6 গ্যাসটা রিকন্ডিশন অ্যান্ড রিক্লেম করা হয়, কথাটার মানে হচ্ছে এটা রিইউজ করা হয় বা রিসাইকেলিং করা হয়। এটা নর্মাল অবস্থায় ওই চেম্বারের মধ্যে তার টেম্পারেচার থাকে, প্রেসার থাকে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর বাল্ব খুলে দিলে হাই প্রেসার গ্যাস থাকে 5 গুণ বেশি, 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই হচ্ছে মোটামুটি এটার গঠন সংক্রান্ত বিষয়। এখন ওইগুলি একটা একটা করে দেখাই। এর বাইরে আছে হচ্ছে রিজার্ভয়ার, সেই রিজার্ভয়ারের থেকে বাল্ব খুলে এটার মধ্যে গ্যাস প্রবেশ করে, সেই জন্য বলা হচ্ছে SF6 গ্যাস ইনলেট। কিন্তু মনে রাখতে হবে নর্মাল অবস্থায়
এখানে গ্যাস একটা থাকে লো প্রেসারের, কত লো, ওটা হচ্ছে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এই গ্যাসটা ওখানে থাকে। কিন্তু যখন তখন এটা বন্ধ থাকে, এই যে এটা বলতে যে কন্ট্যাক্টটা একটার সাথে আরেকটা লাগানো থাকে, কন্ট্যাক্ট একটার সাথে একটা লাগানো থাকে, ওইটা এই যে এখানে দেখো একটু কাটা খাঁজের মতো আছে, এটার মধ্যে এইটা প্রবেশ করে, এটার মধ্যে এটা, আর এই জিনিসটার ফাঁকা জায়গার মধ্যে এই যে এটা ঢুকে যায়, ওটা ওখানে আগায় যায় সামনে। তখন এই যে ভেন্টিলেশন তো মাউস দিয়ে দিচ্ছি, মাউস তো দেখা যায় না। তো এগুলি কেমনে কি বলো দেখি, এটা এটা কিভাবে সম্ভব? দাঁড়াও, ওকে, রং পাল্টাই দিই। বা এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, কার্সর না, এবার তো পয়েন্টার নিলাম, তাও পারো, দেখছো না? পয়েন্টার দেখতে পাচ্ছ না? আচ্ছা, এবার দেখি, পেন নেই, এবার দেখতে পাচ্ছ? সর্বনাশ, দাঁড়াও, তাহলে আর পড়ানোটাই তো সব বৃথা হয়ে যাচ্ছে। যেটা হয়েছে, যেটা হয়েছে ওই তোমার যেটা ইয়েতে আছে, এটাকে বলে যে তোমার ফুল স্ক্রিন ভিউয়ে, ওইটা আসলে তোমাদের ওখানে যায়ই নাই। হ্যাঁ, ওইটা যায়নি, গেছে হচ্ছে তোমার, দাঁড়াও, এখানে এইটা গেছে। এবার কি মাউস দেখতে পাও? হুম, এবার তো মূল শেয়ারিং যেটা, সেটা নড়ালেও কিছু নড়ে চড়ে না, ওইটা নড়ে চড়ে না, তো এটা হাউ কামস, এটা কেমনে হবে, এটা কিভাবে হবে? সেটাই তো বললাম যে তোমার হচ্ছে যেটা ফুল স্ক্রিন সেটা শেয়ার হয়নি। হ্যাঁ, দাঁড়াও, এবার, এবার দেখো দেখি, এবার, হুম, এবার এবার এবার, হ্যাঁ, তো এখন একটু যন্ত্রণা, একটু পড়ানো হয়ে গেছে, যা হোক, এবার, দেখো, ওকে, বলছি যে এই SF6 গ্যাসটা ইলেকট্রোনেগেটিভ। এটা এটা মানে হচ্ছে এটা কোনো চার্জ হয় না, এটা চার্জ হয় না, এটা সহজে সহজে চার্জ হয় না, কারণ ও চার্জকে অ্যাবজর্ব করে ফেলে, চার্জকে অ্যাবজর্ব করে খেয়ে ফেলে বলতে পারো। আচ্ছা, এটার মধ্যে একটা চার্জ, চার্জ না, আর্ক ইন্টারাকশন চেম্বার আছে কোথায়? ব্রেকারের মধ্যে, গ্যাসের মধ্যে না। সেই জায়গায় একটা লো প্রেসার গ্যাস থাকে, ওটার প্রেসার হচ্ছে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর বাকি গ্যাস থাকে হাই প্রেসার গ্যাস 2.8 এর 5 গুণ, মানে 14 কেজি পার সেন্টিমিটার, সেটা থাকে গ্যাস রিজার্ভয়ারে। ওখানে একটা ভালভ মেকানিজমের মাধ্যমে ওই গ্যাসটা ইয়েতে চলে আসে, আহ, এই আর্ক ইন্টারাপশন চেম্বারের মধ্যে চলে আসে। আহ, আর বাকি কন্ট্যাক্ট গুলিতে কিভাবে ওই গ্যাসের ইফেক্ট পড়ে ওটা ছবিতে দেখাচ্ছি। আর কন্ট্যাক্ট গুলির মাথায়, মানে টিপে, টিপ মানে মাথা আর কি, শীর্ষে, ওখানে টাংস্টেনের লেয়ার দেওয়া থাকে যাতে এটা নস ইয়ে না হয়, ভ্যাপোরাইজ না হয়ে যায়। সেই কথাটার মানে কি দেখাচ্ছি, এখানে দেখো, ওই যে প্রেসার গুলির কথা এখানে বলা আছে, এখানে দেখো, আহ এই জায়গায়, এই যে এই হচ্ছে সেই ইন্টারাপশন চেম্বার। এই চেম্বারটা, একটু পেন নিয়ে নেই, ওকে,
হ্যাঁ, নিয়ে নিছি যে চেম্বার হচ্ছে এই যে যে এইটা হচ্ছে চেম্বার, এটা চেম্বার। এইটা হচ্ছে মুভিং কন্টাক্ট। এই মুভিং কন্টাক্টটা যখন এটার সাথে লাগানো থাকে তখন কিন্তু চেম্বারটা থাকলেও ফাঁকা জায়গাটা কিন্তু থাকে না। এই জায়গাটা কিন্তু থাকে না। এটা ডান দিকে এসে এটার সাথে লেগে থাকে। এই ফাঁকা জায়গাটাও থাকে, সবই থাকে, কিন্তু এটা একটার সাথে আর একটা মিশে থাকে, এই জায়গাটা মিশে থাকে, মানে গ্যাপটা থাকে না তখন, এরকম থাকে, ভরাট হয়ে থাকে। তখন এখানে একটা লো প্রেশারের গ্যাস আছে, এই গ্যাসটা হচ্ছে 2.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এরপরে এইখানে থাকে বাল্ব, এই যে এই জায়গায় থাকে বাল্ব, এই দিকে থাকে রিজার্ভয়ার। হ্যাঁ, এই রিজার্ভয়ারের মধ্যে হচ্ছে 14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার গ্যাস থাকে, 5 গুণ বেশি। তো যখন এইটা এইদিকে সরিয়ে ফেলা হয়, এই যে এইদিকে, অর্থাৎ যখন ব্রেক করা হলে এই এই বাল্ব খুলে যে এটার মধ্যে হাই প্রেশার গ্যাস আছে, গ্যাস আসলে এই জায়গাটার মধ্যে তখন এই আর্ক গুলি সমস্ত চার্জ, আর্কের চার্জ কিভাবে, কারেন্ট তো যাচ্ছিল, তার এটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, এই চার্জটা ওই গ্যাসের মধ্যে ঢুকে যায়। গ্যাসটা কিন্তু ইনসুলেটর, সেজন্য তখন একে দেখাইছিলাম যে গ্যাসের পার্টিকেলের মধ্যে এইভাবে চার্জ চলতে পারে না, চার্জ হচ্ছে লোকালাইজড হয়ে যায়, গ্যাসের পার্টিকেলের মধ্যে চার্জ ট্রাপ হয়ে যায়, ধরা পড়ে যায়, বিকজ ইট ইজ অ্যাবজর্বার। তো এরকম হয় বলে চার্জটা আর নড়তে পারে না। এটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হয়। তো ওরকম হলে তখন আমরা বলি যে ওগুলি কুইঞ্চ হয়ে গেছে, মানে হচ্ছে আর্কটা ধরা পড়ে গেছে, এটা নিভে গেছে আগুনটা। আর এই হাই কারেন্টের কারণে এই টিপস গুলি, কন্ট্যাক্টের টিপস বলতে এই যে এটা বোঝায়, এবং এই যে এখানে আছে এই টিপস গুলি বা এই যে এইগুলি হচ্ছে টাংস্টেন দিয়ে ওখানে একটা প্রলেপ দেওয়া থাকে যাতে এগুলি বাষ্পিত না হয়ে যায়। টাংস্টেন কেন, তখন তো অনেক সময় নষ্ট করছি, সেই সময়ের মধ্যে এগুলো সব বলছি। টাংস্টেন দিয়ে কিন্তু যে ল্যাম্প বানায় ওটা কিন্তু সহসায় ইয়ে হয় না, মানে ভ্যাপোরাইজড হয় না। নর্মাল মেটাল দিলে ভ্যাপোরাইজড হয়ে যায়, যেমন ওয়েল্ডিং এর ইলেকট্রোড, খুব সামান্য এতেই এটা কিন্তু গলে যায়, ইলেকট্রোড ইয়ে হয়ে যায়। ওরকম জিনিস দিয়ে এটা বানালে তো মুশকিল, সেজন্য কন্টাক্ট বানানো হয় এমন জিনিস দিয়ে যার টিপের মধ্যে টাংস্টেন দেওয়া থাকে, সো ওখান থেকে ভ্যাপোরাইজ হয়ে, যদি আমরা ভ্যাপোরাইজেশন এলাও করি, মানে টাংস্টেন এটা না দেই, তাইলে হচ্ছে গিয়ে কিছুদিন পর পরে কন্টাক্ট খুলে পাল্টিয়ে ফেলতে হবে, কন্টাক্ট গুলি পাল্টাই ফেলতে হবে, এটা কিন্তু নাইলে কন্টাক্টটা একটু নষ্ট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা চলে গেলাম এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। কার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ SF6 এর? দেখো, ডিউ টু দ্য সুপেরিয়র আর্ক কুইন্সিং প্রপার্টি অফ SF6, such CVs have very short arcing time, মানে অতি অল্প সময়ের মধ্যে আর্ক নিভে যায়, এটাকে বলে শর্ট আর্কিং টাইম। Since the dielectric system SF6 is 2 to 3 times that of air, such breaker can interrupt much larger current, মানে হচ্ছে যে তুমি সিম্পল হিসাব যে ওই এয়ার সার্কিট ব্রেকারে যত গুণ কারেন্ট তুমি পারবে তার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি কারেন্ট এখানে করা যাবে, কারণ হচ্ছে ডাইলেকট্রিক রেজিস্ট্যান্স বেশি। একইভাবে SF6 সার্কিট ব্রেকার gives noiseless operation due to its closed gas circuit and not exhaust to atmosphere, unlike the এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে হচ্ছে ওখানেও কিন্তু হাই প্রেসারের বাতাস একটা ওখানে ব্লো করা হয়, এবং সেটা এত জোরে শব্দ হয় বিকজ সেটা অ্যাটমসফিয়ারে ব্লো আউট হয়ে যায়। তাই পরিবেশের উপরে কিছু তার ইফেক্ট আছে, প্লাস এই যে নয়েজ বিশাল তৈরি হয়, নয়েজটাও কিন্তু পরিবেশ দূষণ করে, এবং এইরকম অনেক সমস্যা। তো সেই কারণে তোমার হচ্ছে SF6 কে নয়েজলেস বলা হয়, কারণ এখানে কিন্তু সম্পূর্ণ জিনিসটা বদ্ধ এবং গ্যাস ওটার মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? বিকজ তুমি যদি ওই বদ্ধ জায়গার মধ্যে ওরকম শব্দ করো, সেটা কিন্তু বাইরে বেরোবে না। SF6, the closed gas enclosure keep the interior dry so that there is no moisture problem. ময়েশ্চার হলে কিন্তু তোমার হচ্ছে ডাইলেকট্রিক ভীষণ ভাবে কমে যায়। আগের দিন কিন্তু অয়েলের ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, অনেক কথা বলেছি তখন, যে ইভেন যে এরোপ্লেনের তেল, সেখানের মধ্যে যদি ময়েশ্চার যায় তাহলে বাস্ট করে, সে কারণে এগুলির হাই ডাইলেকট্রিক ধরে রাখার জন্য ময়েশ্চার নেওয়া যায়। এখানে তুমি ময়েশ্চার ঢুকতে পারে না দেখে এটা তোমার
এই ধরনের কোনো সমস্যা নাই। দেয়ার ইজ নো রিস্ক অফ ফায়ার ইন সাচ ব্রেকার বিকজ SFC6 ইজ নন ফ্লেমেবল। প্রথমত একটা কথা হচ্ছে যে এটা তো যেখানে আর্ক থাকে সেই আর্ক তো কখনো বাতাস দেখতে পারে না এবং বাইরে আসে না, তারপরেও যদি কোনো কারণে লিক টিক করে সেটাও কিন্তু তোমার যেটা হবে যে আগুন লাগবে না, কারণ এই গ্যাসে আগুন লাগে না। তো এগুলি হচ্ছে এর সুবিধা। আরো আছে, দেয়ার আর নো কার্বন ডিপোজিশন সো দ্যাট দ্য ট্র্যাকিং এন্ড ইনসুলেশন প্রবলেম আর এলিমিনেটেড। ওই যে যেখানে কার্বন পড়ে, মনে আছে কিনা, যেখানে কার্বন পড়ে বিশেষ করে ওয়েলে তো কার্বন জমা হয়, তো সেগুলি কিন্তু ওখান থেকে সরাতে হয়। SFC6 ব্রেকার হ্যাভ লো মেইনটেনেন্স কস্ট, লাইট ফাউন্ডেশন রিকোয়ারমেন্ট অ্যান্ড মিনিমাম অক্সিলারি ইকুইপমেন্ট। মানে হচ্ছে যে ওই যে কার্বন টার্বন জমে না দেখে মেইনটেনেন্স লাগে না, আর একটা হচ্ছে তোমার হচ্ছে বেশি ভারীও না, মানে অনেক বেশি বড় ব্রেকার হলে সেরকম ফাউন্ডেশন দিয়ে সেটা বসাতে, এটা সিভিলের স্ট্রাকচারাল ফাউন্ডেশনের কথা বলা হচ্ছে। SF6 breaker are totally enclosed and sealed from atmosphere. They are particularly suitable weather ইলেকট্রিসিটি এমনই হতে হবে যে সেই ইলেকট্রিসিটি নিশ্চয়ই তোমার হচ্ছে ওখানে নিরাপদ থাকে আর কি, যাতে ওইরকম আরো কিছু না হয়। তো সেটার কারণে সেখানে যে ব্রেকার ইউজ করা হয় SF6 হলে ভালো হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তিনটা। দ্য ব্রেকার ইজ কস্টলি, এটা হলো বড় একটা সমস্যা। আরেকটা হলো SF6 হ্যাজ এ ভেরি লং হাফ লাইফ, সো হার্মফুল ফর এনভায়রনমেন্ট। তোমাদের এটা আগের দিন বলা হয়েছে, বছরের পর বছর এটার যদি লিকেজ হয় সেটা আর পরিবেশ থেকে এটাকে করা যায় না। লিক কমই হয়, লিক কিন্তু কমই হয়, কিন্তু তোমার ব্রেকার পুরানো হয়ে গেলে মানুষ তো ফেলে দিলে তখন কি হবে, ওইটা একটা সমস্যা। আর থার্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সিন্স SF6 গ্যাস has to be reconditioned after every operation of the breaker. Additional equipment is required for this purpose. আচ্ছা, এর মানে এই না যে একবার অপারেশন করলেই ওটা আসলে তোমার আলাদা করে জিনিস কিনতে হবে। দ্যাট ইজ নট লাইক দিস। ওগুলি কেনাই থাকে আসলে, কিন্তু ওটার একটা এক্সট্রা খরচ আছে। আর অ্যাপ্লিকেশনের কথা বলি, টিপিক্যাল SF6 সার্কিট ব্রেকার কনসিস্ট অফ ইন্টারপ্টিং ইউনিটস, ইজ ক্যাপাবল অফ ডিলিং উইথ, দেখো এখানে 60 কিলো অ্যাম্পিয়ার থেকে, আমরা ওই যে ব্রেকিং কারেন্টের কথা বলছিলাম কিন্তু তখন সেই কারেন্টটা 60 কিলো অ্যাম্পিয়ার থেকে, আর ভোল্টেজ হচ্ছে 50 থেকে 80 কিলো ভোল্ট। ব্রেকিং কারেন্ট হচ্ছে 60, এটা অনেক। আমরা তো ওই যে বলছি যে এটা 5 কিলো অ্যাম্পিয়ার থাকে, 16 কিলো অ্যাম্পিয়ার থাকে, 31 কিলো অ্যাম্পিয়ার থাকে, 19 কিলো অ্যাম্পিয়ার থাকে। এগুলি হচ্ছে ছোট ছোট লেভেলে। বড় বড় লেভেলে এটা 31-এর উপরে খুব একটা যায় না, প্রয়োজন হয় না আর কি। 31 কিলো অ্যাম্পিয়ার ব্রেকিং কারেন্ট, তো 60 কিলো অ্যাম্পিয়ার, তার মানে এগুলি অনেক হাই পাওয়ার রেঞ্জে ব্যবহার করা যায়। ওটা হলো কারেন্ট, ব্রেকিং কারেন্ট। ভোল্টেজের ক্ষেত্রে দেখো 50 থেকে 60, 50 থেকে 80 কিলো ভোল্ট। আচ্ছা, এটা কিন্তু ব্রেকিং ভোল্টেজ না, দুটাকে গোলমাল করে ফেলবে না। কারেন্টের ক্ষেত্রে হচ্ছে ব্রেকিং কারেন্ট, কারণ ফল কারেন্ট ইজ মাস্ট বি লেস, ফল কারেন্ট মাস্ট বি লেস দেন দ্য ব্রেকিং কারেন্ট। আর ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে অপারেশনাল ভোল্টেজ, কারণ ওইটা কিন্তু ব্রেকিং ভোল্টেজ না, মানে ওটা হচ্ছে যে সর্বোচ্চ কত সহ্য করতে হবে সেটা না, সিস্টেম ভোল্টেজ তো অবশ্যই তাকে সহ্য করতে হবে। তো এখানে যে ভোল্টেজটা বলা হয়েছে সেটা অনেক হাই, কিন্তু এর মানে এই না আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে। বাংলাদেশের কথা তো তোমাদের বলেছি যে সেখানে বর্তমানে এক্সিস্টিং 400 কেভি পর্যন্ত আছে, আর এটা 765 কেভি পর্যন্ত করা হচ্ছে। দেন একটা প্রশ্ন আসবে যে তাহলে ওখানে আমরা এই ব্রেকারকে ইউজ করতে পারবো না? এর উত্তর হচ্ছে যে ওখানে ব্রেকারকে সিরিজ করে ইউজ করা হয়। যদি এই ব্রেকার ইউজ করা হয়, দ্য নাম্বার অফ ইউনিটস আর কানেক্টেড ইন সিরিজ অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম ভোল্টেজ, অর্থাৎ ধরো এটা যদি দুইটা সিরিজ করা হয় তাহলে মিনিমাম 100 ভোল্ট আর উপরে কিন্তু 160 ভোল্ট হয়ে গেল, কিলো ভোল্ট হয়ে গেল, এইভাবে আর কি করা হয়। তবে সেগুলিকে এক বক্সের মধ্যে রাখা হয় একটাই হিসাবে চিন্তা করার জন্য। এইভাবে এটা তোমার 115 কিলো ভোল্ট, 230 কিলো ভোল্ট থেকে শুরু করে পাওয়ারের ক্ষেত্রে 10 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার টু তোমার হচ্ছে 20 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার,
এবং ইন্টারপ্রিট টাইম লেস দ্যান 3 সাইকেল। আমাদের 5 সাইকেল হলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়, 5 সাইকেলের মধ্যে যদি তাকে সরানো যায়, কিন্তু এটা 3 সাইকেল পর্যন্ত এটা করতে পারে। ওকে, লাস্ট টপিক ব্রেকার সিরিজে এটা হচ্ছে, মানে এটা হলে আমাদের ব্রেকারের মানে গঠন প্রণালী কার্যকার্য মোটামুটি শেষ হয়ে গেল। ওই যে অনেক সময় নষ্ট হওয়ায় এখানে একটু তাড়াতাড়ি টানবো এবং এর পেছনে আরো অনেক কিছু ছিল সেগুলি একটু স্কিপ করব। এটা হচ্ছে ভ্যাকুয়ামটা হচ্ছে, ভ্যাকুয়াম মানে বাতাস নেই কিন্তু সামান্য কিন্তু থেকেই যায়, একদম তো জিরো করা যায় না, সেজন্য ওখানে ভেরি লো প্রেসার তৈরি হয়, সেটাকে বলে 10 থেকে 7 অথবা 10 থেকে 5 টরে নেমে আসে। TOR টর, দেখবা যে এটা হচ্ছে খুবই লো প্রেসারের ইউনিট। স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে বার, এটা কিন্তু বার না টর, এটা খেয়াল রেখো। বার যেগুলি একবার হলে কিন্তু খবর আছে অ্যাটমসফিয়ারিক, সেখানে 7-8 হয়ে গেলে অনেক বেশি হাই প্রেসার। আচ্ছা, সো ইট ইজ নট বার টর ইজ ইউজড। আচ্ছা, এখানে হাইয়েস্ট ইনসুলেটিং স্ট্রেন্থ ইজ কিসের? ভ্যাকুয়াম হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ইনসুলেটিং স্ট্রেন্থ। এখন তুমি বলবা যে একটু আগে আমরা বললাম SF6, সমস্যা হচ্ছে SF6 হচ্ছে গ্যাস আর ভ্যাকুয়াম হচ্ছে মানে অ্যাবসেন্স অফ গ্যাস, ওইটা করা একটু কঠিন। মানে আমরা বড় সাইজের করে সেটাকে ভ্যাকুয়াম করতে গেলে ও বেশি বেশি করে লিকের সম্ভাবনা থাকে, কারণ যত বেশি সারফেস তত বেশি প্রেসার আসবে তোমার বাইরে থেকে, ওটা মনে রাখতে হবে। কাজেই যতটা আমি SF6 এর ডিভাইসকে বড় ভোল্টেজ কারেন্ট লেভেলে ইউজ করতে পারবো, এটা অতটা পারবো না, কারণ এটা সমস্যা হচ্ছে ওই তার যদি ভলিউম বেড়ে যায় তাহলে তার দিক থেকে প্রেসার বাড়বে, আর ভিতরে ভ্যাকুয়াম থাকলে লিক করার সম্ভাবনা বাড়বে। অর্থাৎ এই কথাটা মিথ্যা নয়, তবে এইটা করতে পারলে ভালো হইতো। ভ্যাকুয়াম অতটা করা যায় না, সেজন্য খুব বড় বড় লেভেলে ভ্যাকুয়ামটা অতটা ইউজ করে না। কোথায় ইউজ করা হয় সেটা অ্যাপ্লিকেশনটা আমরা করবো, মেইনলি বড় সাবস্টেশনে করলে সেটা গ্রামীণ লেভেলে, শহরের বড় বড় গুলিতে ওটা করে না। আচ্ছা, এইখানে হচ্ছে ইন্টারাপশন ঘটে হচ্ছে এট ফার্স্ট কারেন্ট জিরো। ফার্স্ট কারেন্ট জিরো মানে তোমার বোঝার সুবিধার জন্য, এখন আর আঁকা আঁকি করার সময় নেই। ফার্স্ট কারেন্ট জিরো মানে হচ্ছে এই যে আমরা একটু আগে 3 সাইকেল বললাম, তার মানে কি, মানে নিভে যাওয়ার আগে 3 বার সে পজিটিভ নেগেটিভ হয়, তো প্রথম যেবার জিরোতে এটা পৌঁছায় ওটা হলো ফার্স্ট জিরো। ব্রেকারের প্রথম দিকের কোনো একটা কোর্সে দেখানো হয়েছে, দেখো তো ওইখানেই কিন্তু সেই ইন্টারাপশন শুরু করে, এটা একটা সুবিধা। এইটার extent between the contact মানে হচ্ছে ইনসুলেশন extent আছে 1000 টাইমস হায়ার দ্যান দা obtained with other circuit breaker। তার মানে একদম পিওরলি ভ্যাকুয়াম করা না গেলেও এই 5-7-এ পৌঁছাইতে পারলে ওখানে কিন্তু ভীষণ হাই ইনসুলেটিং রেজিস্ট্যান্স পাওয়া যায়। আচ্ছা, এটা প্রিন্সিপালটা দেখি, এটা কিন্তু ওই যে খানিকটা রিপিট হচ্ছে, দেখো ওই যে 5-7 ওইগুলি বলাই আছে এখানে। আয়োনাইজেশন অফ মেটাল ভেপার অফ কন্টাক্ট, তার মানে এইখানে তোমার ওই ইউজ করা হয় না, ওই যে আমরা যেটাকে বলছিলাম যে ম্যাটেরিয়াল উইথ রেজিস্ট্যান্স অফ কি, মানে এই যে ইভাপোরেশন, সেটা হলো আয়োনাইজেশনকে রেজিস্ট করে, ওটা হলো টাংস্টেন এবং কপারের একটা অ্যালয় ইউজ করে, সেটা এখানে ইউজ করা হয় না, কারণ ভ্যাকুয়ামের মধ্যে এই ধরনের জিনিস আয়োনাইজ হতেই পারে না, হলেও সঙ্গে সঙ্গে ওটা আসলে ওখানে সাবসিডাইজ হয়ে যায়। কোথায়, মানে ওখান থেকে কত দিকে যায় না, লো প্রেসার তো ওইটা ওই কন্ট্যাক্টের উপরই আবার এসে পড়ে। ইন্টারেস্টিং ব্যাপার আর কি, যে ওখানে এসে পড়ে, কারণ মনে রাখতে হবে যে চারদিক থেকে তো প্রেসার, যেখানেই ভ্যাকুয়াম ওইখানে চারদিক থেকে প্রেসার থাকে। কোনো কিছু, এটা তো তোমরা ফিজিক্সের এতটুকু বুঝো যে কোনো কিছু ইভাপোরেট হয়ে উড়ে চলে যেতে গেলে সেখানে তোমার ওই জায়গা 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 থাকতে হবে, কিন্তু এটা তো যেখানে লো প্রেসার চারদিক থেকে চাপ ওখানে আসে, আর যেখানে হাই সেখান থেকে লোর দিকে যাওয়া শুরু করে, তাহলে ওখানে যদি ইভাপোরেশন হয় সে যাবে কোথায়, কারণ ওখানেই তো ভ্যাকুয়াম, আর চারদিকে তো সব চাপ, বাইরের থেকে তো চাপ, তো সে ওখানে নড়তে পারে না, সে ওখানেই চুপচাপ পড়ে থাকে। এই জন্য বলা হচ্ছে র্যাপিডলি কন্ডেন্সেস অন দ্য সারফেস অফ দ্য সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট। গেছিল কোথা থেকে উড়ে, সেটা এটা কিন্তু সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট থেকেই উড়ে গেছিল এবং সেখানে আবার সে ফিরে আসে, তার মানে ওইটা এইভাবে ইভাপোরেট হয় না, ওটার ক্ষয় হয় না, ক্ষয় রোধী। আচ্ছা, ফিক্সড কন্ট্যাক্ট, মুভিং কন্ট্যাক্ট,
ফিক্সড কন্ট্রাক্ট, মুভিং কন্ট্রাক্ট, তারপরে আর কি এবং আর্ক শিল্ড মাউন্টেড ইনসাইড দ্য ভ্যাকুয়াম চেম্বার। এখানে একটা যে ভ্যাকুয়াম চেম্বার থাকে ওখানে এই আর্ক শিল্ড সহ ওই আর দুটো কন্ট্যাক্ট থাকে। আগেরটা ছিল দুটো কন্ট্যাক্ট এবং আরেকটা এক্সট্রা যে জিনিসটা ছিল সেটা হলো হর্ন। আচ্ছা, হর্ন আর শিল্ড জিনিসগুলো তোমাদের অনেক সময় ইয়ে লাগতে পারে। সেটা কিছু না, কন্ট্যাক্টের উপরে যদি শিংয়ের মতো কিছু থাকে, শিং তো বুঝো, গরু মহিষের শিং থাকে, তাহলে ওটাকে আর্ক হর্ন বলে। আর কিছু এরকম প্রোটেকশন দিচ্ছে এরকম টাইপের হলে তাকে আর্ক শিল্ড বলে। তো এখানে আছে হচ্ছে আর্ক শিল্ড, আর ওখানে আছে আর্ক হর্ন। মানে হর্নটা অনেক পিছনে যে হর্নের ছবিটা দেখো, এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে হর্ন, এই যে এটা 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 ওটা হচ্ছে হর্ন, দেখো এটা হচ্ছে হর্ন। আর শিল্ড থাকবে হচ্ছে তোমার শিল্ড থাকবে, তো বুঝো যে বললাম যে কন্ট্রাক্টের উপরে প্রোটেকশন টাইপের একটা জিনিস থাকলে তাকে হচ্ছে শিল্ড বলে। যে এটা হচ্ছে শিল্ড, তোমরা চিনো খেলাধুলায় শিল্ড দাও, ওই শিল্ডই শিল্ড। শিল্ড মানে প্রোটেক্টিং, যেরকম অ্যান্টিভাইরাসের দেখবা চিহ্ন হিসেবে শিল্ড ইউজ করা হয়, মানে প্রোটেক্টিং একটা জিনিস। ওগুলি আসলে আগের কালের তোমার হচ্ছে ওই যে যারা ওয়ারিয়র ছিল ওরা শিল্ড ইউজ করতো নিজেকে রক্ষা করার জন্য। সে কারণেই তোমার চ্যাম্পিয়নশিপে ওখানে শিল্ড দেওয়া হয়, অ্যান্টিভাইরাসের শিল্ড দেওয়া হয়, এবং এখানে কোনো কিছু প্রোটেক্ট করবে তার চেহারা যে শিল্ডের মতো ওরকম দেখতে হবে সেটা না। মানে ওই কনসেপ্টটা হচ্ছে যে শিল্ড সামথিং দ্যাট প্রোটেক্ট সামথিং। ওকে, এই জিনিসটা প্রাচীন কাল থেকে আসছে। প্রাচীন কালে যে যে খালি হাতে অস্ত্র নিয়ে যে যুদ্ধ করতো তারা নিজেদেরকে বাঁচানোর জন্য শিল্ডটা ইউজ করতো। আমাদের দেশে বলা হয় কি বলে ওটাকে, ওই যে সরকি তীর এগুলি এসে গায়ে যাতে না লাগে, তো একটা থাকে না, ঢাল বলে, ঢাল। ওকে, তো শিল্ডের বাংলা হচ্ছে ঢাল। ওকে, এগুলি থাকে। সময় শেষ হয়ে যাচ্ছে। মুভেবল এবং অবশ্যই একটা ফিক্স, এই দুটা কন্ট্রাক্ট থাকে। ওইটা কিন্তু দ্য মুভেবল মেম্বার ইজ কানেক্টেড টু দ্য কন্ট্রোল মেকানিজম বাই স্টেইনলেস স্টিল বেলো। স্টেইনলেস বেলো, বেলো মানে হচ্ছে কামারদের কাছে যে থাকে ওই যে কি হয় ওটাকে কি বলে, মানে হাপড়, বাংলা বলে হাপড় না ফাপড় বলে, হাপড় হাপড় হাপড়, এটা হচ্ছে বেলো। স্টেনলেস স্টিলের একটা বেলো থাকে, ও কি করে ওই মুভেবলটাকে, মানে ওটা দিয়ে কিন্তু আসলে তোমার বাতাস দেওয়ার মতো কাজ করা হয়। এখন তুমি বলবা যে জিনিসটা তো এখানে ভ্যাকুয়াম, বাতাস কোত্থেকে দেয়, কিন্তু আসলে কন্ট্যাক্ট নড়াচড়া করতে গেলে তাকে তো একটা ফোর্স দিতেই হবে। দিজ আর অ্যাবাউট দ্য পার্মানেন্ট সিলিং অফ দ্য ভ্যাকুয়াম চেম্বার। ভ্যাকুয়াম চেম্বারটার ওখানে ওরকম একটা হাপড়ের মতো লাগানো থাকায় ওইটার থেকে ওখানে ভিতরে আর কিছু ঢুকতে পারে না। যখন ওখানে কোনো ফোর্স ক্রিয়েট করা দরকার ওই হাপড়টা বা বেলোটা চাপ দিলেই হয় সেটা আর কি, কিন্তু কোনো ইয়া ভিতরে পাঠানোর প্রয়োজন হয় না। মানে আসলে এটাও এক ধরনের বাল্বের মতো কাজ করে, কারণ তোমরা যারা বেলো দেখছো দেখবা ওটাকে টেনে উঠালে ওর ভিতরে বাতাস ঢুকে, ওটাকে চাপ দিলে বাতাস ওখান থেকে বের হয়ে আসে। and so as to eliminate the possibility of leak। ওই চেম্বার থেকে, ভ্যাকুয়াম চেম্বার থেকে তোমার যাতে লিক করে কিছু ঢুকতে না পারে সেই জন্য ওই বেলোটা থাকে। মানে হচ্ছে এটা তো বেলো দিয়েই কোনো জায়গায় আসলে বাতাস টেনে বের করা যায়, অথবা বাতাসকে, মানে বেলোটা দিয়ে একটা সুবিধা, কিন্তু এটাকে সাকশনও করা যায়, এটাকে ব্লোও করা যায়। যারা ওটা দেখছো তারা বুঝবা, মানে ওটাকে ফুলে চাপ দিলে ব্লো হয়ে যায়। আর ওটাকে তোমার হচ্ছে যদি দুই দিকে টান দাও হ্যান্ডেলটা, তাহলে দেখবা ওটা কিন্তু কোনো কিছু সাক করবে, ভ্যাকুয়াম ক্লিনারের মতো দুই দিকে টান দিবে। ওটা দিয়ে আসলে ওখানকার ইয়ে ম্যানেজ করে। আর সবার উপরে উপর থেকে এই গ্লাস ভেসেল ও সিরামিক ভেসেলের ম্যাটেরিয়াল থাকে, যেটা দিয়ে আসলে আউটার ইনসুলেটিং বডি তৈরি করে। বাইরে থেকে আমরা এটা দেখতে পারি। ঠিক আছে, আমরা এখন এই ডায়াগ্রামটা দেখি এবং ওই জিনিসগুলি পাবো। তোমার দেখো এখানে কিন্তু সব জিনিসগুলি আছে। বাম দিকে দেখতেছো ফিক্সড মেম্বার বা ফিক্সড কন্টাক্ট, ডান দিকে মুভেবল মেম্বার বা মুভেবল কন্টাক্ট, এবং ওই বেলোটাও যে ওখানে দেখতে পাচ্ছ, বেলো যেটা হাপড়, হ্যাঁ। আর হচ্ছে আর্ক শিল্ডটা দেখতে পাচ্ছ, আর্ক শিল্ড কিন্তু এই কন্ট্রাক্টকেও কিন্তু আর্ক শিল্ড তোমার হচ্ছে ইয়ে করে রাখছে, এই কন্ট্রাক্টকেও রাখছে প্রোটেকশন দেওয়ার জন্য। বললামই তো ঢালের মতো। আর একদম সর্ব বাইরে দেখো এই যে তোমার হচ্ছে ইনসুলেটিং ভেসেল, এটা কিন্তু বলা হচ্ছে হয় গ্লাসের তৈরি থাকে অথবা সিরামিকের তৈরি থাকে। মানে সিরামিকের তৈরি থাকলে ভিতরে কিছুই দেখতে পারবে না, গ্লাসের হলে দেখতে পারবা। তবে গ্লাসটা সেরকম হতে হবে, টুক করে একটা ধাক্কা লাগলে ভেঙে যাবে সেরকম না,
তোমরা যখন ইনসুলেশন পড়ছো ট্রান্সমিশন লাইনের, তখনই তোমাদের ওটা পড়ানোর কথা যে ওই ইনসুলেশন ডিস্কগুলি তৈরি হয় সিরামিক দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ ওটা গ্লাস দিয়েও তৈরি হয়। ঠিক আছে, দুইটা দিয়েই তৈরি হয়। তো এখানেও তাই, তোমার সিরামিক দিয়ে তৈরি হলে সিরামিক যে কঠিন জিনিস সেটা জানো, তো গ্লাস হলেও সেই ধরনের গ্লাস হবে যেটা ওই মানে অর্থাৎ টেম্পার গ্লাস, ধাক্কা লাগলে ভাঙবে না। আর আর্কিং রেঞ্জের মধ্যে তোমার ওই যে কন্ট্যাক্ট গুলি যে আছে, এই কন্ট্যাক্টটা খুলে কিন্তু এই যে মুভেবল এবং হচ্ছে ফিক্স মেম্বারের নড়াচড়ার কারণে, হ্যাঁ, এই দুটোর নড়াচড়ার কারণে তোমার হচ্ছে ওই কন্ট্যাক্টটাও নড়ে চলে যায় আর কি। মানে ফিক্সটা তো ফিক্স থাকে, তো তার দিকের যে কন্ট্যাক্ট সেটা ফিক্স থাকে, আর যেটা তোমার ওই মুভেবল ওই দিকেরটা ওটাকে খুলে ফেলে, এবং পুরো জিনিসটা যেখানে হচ্ছে সেখানে আর্ক হবে, কিন্তু চেম্বারটা কিন্তু ভ্যাকুয়াম। এবং ওই জায়গায় তোমার এই যে শিল্ডের যে কাজটা তোমাদের বলে দিই, অনেকে বুঝতে পারছো না শিল্ডের কাজ কি। শিল্ডের কাজ হচ্ছে যে এই এইদিকে কিছু না ঘটুক, এটা যদি না থাকতো আর্কের ঠেলায় এই জিনিসগুলিও কিন্তু তোমার হচ্ছে আয়োনাইজ হয়ে যেতে পারতো। এখন কিন্তু শুধু আয়োনাইজ হয় যে এতটুকু, এই যে এতটুকু আয়োনাইজ হয়, এবং এটা ক্ষয় হয় না। কারণ কি বলা হচ্ছে যে একটু পরেই সেটা এটার গায়ে জমে যায়, অর্থাৎ এভাপোরেশন হয় না, এভাপোরেশন হয় না। এই হচ্ছে তোমার মোটামুটি মেকানিজম। এখন আমরা তাহলে শেষ করে দিই। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝানো হয়েছে, আর এটা দরকার নাই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে সবার মতো শেষ করে দিই। ওয়ার্কিং ওই যে এটা স্লাইড থেকে পড়ে নিলেই হবে, তাই না? বোঝাইছি তো। এখানে দেখো অ্যাডভান্টেজ হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হ্যাভ দ্য ফলোইং দিস অ্যাডভান্টেজ, সেটা হলো দে আর কম্প্যাক্ট, রিলায়েবল অ্যান্ড হ্যাভ লঙ্গার লাইফ, মানে ছোটখাটো হয় এবং অনেকদিন টেকসই হয়। দেয়ার আর নো ফায়ার হ্যাজার্ড, এটা থেকে অতটা ফায়ার হ্যাজার্ড হয় না। দেয়ার ইজ নো জেনারেশন অফ গ্যাস ডিউরিং অ্যান্ড আফটার অপারেশন। এটা এই কথাটা কেন বলা হচ্ছে? বিকজ ওই যে এয়ার ব্লাস্টে কিন্তু ওই জিনিসটা হয়, সেই জন্য এটা বলা হচ্ছে। এবং তেলেরটার মধ্যে কিন্তু কার্বন জমে সমস্যা হয়, এটাই ওরকম কিছু হয় না ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে। দে ক্যান ইন্টারাপ্ট এনি ফল্ট কারেন্ট. The outstanding feature of BCB is that it can break any heavy fault current perfectly just before the contact reach the definite open position. এই হচ্ছে তাদের সুবিধা। They require little maintenance and are quite in operation. ভ্যাকুয়ামের মানে SF6 এর মতো না, ওটার চেয়ে কিছুটা এটা সাউন্ড হয়। অবশ্যই যখন ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ট্রিপ করে তখন ওই ট্রিপিং স্প্রিং এর একটা ঠাপ করে শব্দ হয়। জিআইএস বা যে আমরা SI6 যেটাকে বলি, SF6 গ্যাসটার নাম SF6, কিন্তু ওই জিআইএস বলতে বোঝায় গ্যাস ইনসুলেটেড সিস্টেম। তো সেই গ্যাস ইনসুলেশন সিস্টেমের যে গ্যাস সেটাও কিন্তু SF6। এই জন্য জিআইএস হচ্ছে একটা কমন টার্ম, যেটা দিয়ে ইদানিং ট্রান্সফরমারও বানানো হচ্ছে, তখন বলে জিআইটি। কন্ডাক্টরও বানানো হচ্ছে, এবং অফকোর্স সেই কন্ডাক্টর গুলি ওই ওভারহেড কন্ডাক্টর না, এটা বদ্ধ কন্ডাক্টর। তো ঠিক আছে, আরো আছে। দে ক্যান সাকসেসফুলি উইথস্ট্যান্ড লাইটিং সার্জেস, এই ইয়ার ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এন্ড দে হ্যাভ লো আর্ক এনার্জি। আর্ক এনার্জিটা কাকে বলে? ওই যে যখন আর্কিংটা হইলো তখন ওখানে ওই কারেন্ট যেটা ছিল ওইখান থেকে কি পরিমাণ এনার্জি ওখান থেকে অ্যাবজর্ব করে নিলে তারপরে আর্কটা টুইঞ্চ হবে, এটাকে বলে আর্ক এনার্জি। তো এখানে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে এটা কম থাকে, মানে অল্প একটু শোষণ করলেই হয়। দে হ্যাভ লো ইনার্শিয়া অ্যান্ড হেন্স রিকোয়ার স্মলার পাওয়ার ফর কন্ট্রোল মেকানিজম। ইনার্শিয়া কাকে বলে? মানে অবস্থা পরিবর্তন করতে গেলে সহজে নড়াচড়া করে না, এটাকে বলে হচ্ছে ইনার্শিয়া। লো ইনার্শিয়া মানে এই কাজটা সহজে করা যায়, সেজন্য পাওয়ার কম লাগে। অ্যাপ্লিকেশন বলে শেষ করে দেই। ফর এরিয়াস হোয়ার অ্যাক্সেসিবিলিটি টু রিমোট কর্নার্স আর ডিফিকাল্ট, মানে যে জায়গায় তোমার পৌঁছানো কঠিন, মানে হচ্ছে গ্রামীণ এলাকায় আর কি, দ্য ইনস্টলেশন অফ সাচ আউটডোর মেইনটেন্স ফ্রি সার্কিট ব্রেকার শুড প্রুভ এ ডেফিনিট অ্যাডভান্টেজ। অর্থাৎ রিমোট এরিয়ায় ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার্স আর বিং employed for outdoor application
রেঞ্জিং ফ্রম 11 কেবি টু 36 কেবি, আমাদের দেশের সেকেন্ডারি এবং প্রাইমারি সাব স্টেশন এই দুটোকে আমরা বলি না। and এর above 66 পর্যন্ত এটাকে করা যায়। 66 আমাদের দেশে নাই, which is not available in Bangladesh. Even with limited rating, say 60 to 100 MVA, they are suitable for majority of application in rural areas. এখানে তোমাদের অনেকের কনফিউশন লাগবে যে একবার কেবল ভোল্টেজ বলে আবার আবার এমভিএ বলছে কিনা। দেখো এমভিএ টা কিন্তু কারেন্ট ঠিক করে দিবে, কারণ ওখানে আমরা ভোল্টেজ ঠিক করলাম 11 এবং 33 কেবিতে ওকে, এটা 66 পর্যন্ত করা যায়, কিন্তু আমাদের দেশে 33 এর পর হচ্ছে 132, ওই পর্যন্ত আমরা ইয়ার সার্কিট ব্রেক ব্যাকওয়ার্ড সার্কিট ব্রেকে যেতে পারবো না। এটা একটু নোট রাখবা, বিকজ বাংলাদেশ সিস্টেমে সম্পর্কে না জানলে মুশকিল। এটা কিন্তু 33 এর উপরে ইউজ করা যায় না, 66 পর্যন্ত ইউজ করা যায়, কিন্তু এই ধরনের সাবস্টেশন বাংলাদেশে নাই। তো এরপরে আবার 60 টু 100 এমভিএ এটা কেন বলছে? এইটা বলছে হচ্ছে ট্রান্সফরমারের সাইজ দিয়ে কারেন্ট বোঝানোর জন্য। ধরো এটা 33 লেভেলে ধরো 60 এমভিএ, তাহলে ওখানে কারেন্ট কত জাস্ট বের করতে পারবে √3 VI cos থিটা। আমরা তো এমভিএ করতেছি, cos থিটা লাগবে না, এমভি করলেই হবে, এমভিএ এটা এমভিডব্লিউ না, মানে মেগা এমডব্লিউ না, মেগাওয়াট না, মেগাওয়াট হলে পাওয়ার ফ্যাক্টর লাগতো। জাস্ট √3 VI করো, √3 VI ইকুয়াল টু 60, এটা যদি করো √3 এর মান জানো, ভি এর মান হচ্ছে 33, আই কত হবে? অথবা এটা যদি 100 করো, 100 করলে আরো মানে 10/6 হবে, মানে আরো বাড়বে। তো ওখান থেকে ভোল্টেজটা দেওয়া আছে আর কারেন্টটা হচ্ছে এমভিএ থেকে বের করা যায়, তাহলে কত কারেন্ট পর্যন্ত এটা ইউজ করা সেফ এটা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে, এটা মোটামুটি সময় মতো শেষ হলো আর কি, আমরা করতে পারলাম। ওকে, থ্যাংক ইউ। তোমরা লাইনে আছো তো? ওকে, ঠিক আছে, সময় মতো শেষ হয়েছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।